বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা অধীর আগ্রহে বসে আছো হয়তো যে একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে। একদম ঠিকই ভেবেছো, এবং আমরা সেই প্রশ্নর যে সংকলন সেটাও কিন্তু রেডি করেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এর আগের বছরগুলোতে তোমাদের যেভাবে সাজেশন তোমাদের হাতে তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছিলে যে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে গেছো। কিন্তু এবার কিন্তু তার ধরনটা একটু অন্যরকম, সেটা তোমাকে বুঝতেও হবে এবং বিষয়টা তোমাকে রিয়েলাইজ করতে হবে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এর আগে স্বাভাবিকভাবে প্রশ্ন কোথা থেকে আসতো? বোর্ড থেকে প্রশ্ন আসতো। কিন্তু তোমরা জানো এখন থেকে কিন্তু প্রশ্ন করছে আমাদের স্কুলের শিক্ষকেরা, অর্থাৎ যে শিক্ষকেরা তোমাদের ক্লাস নিয়েছেন সারাটা বছর সেই শিক্ষকেরাই কিন্তু তোমার প্রশ্নটা করবেন। এবার বোর্ড কোশ্চেনের একটা ধরন থাকে যে আগের বছরের কোশ্চেন রিপিটেশন করবে না, আগের বছর এই অংশ থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ এবার অন্য অংশ থেকে প্রশ্ন হবে। আমরা সেই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে তার সঙ্গে তার আগের বছর কি এসছে, তার আগের বছর কি এসছে, একটা ওভারঅল আইডিয়া তৈরি করে নিয়ে একটা সাজেশন বা মূল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করেছি এবং তোমরা সেগুলো পড়েছো এবং পরীক্ষাতেও হুবহু কমন পেয়েছো। কিন্তু এবার যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন তোমাদের জন্য করবেন, সেহেতু কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে বা এই তিনটে প্রশ্ন পড়লে তোমরা তিনটে প্রশ্ন পাবে। এটা হলো কিন্তু মূল কথা, একদম মেইন যে কথা সেটাই তোমাদের বলে রাখি। যে কারণে আমরা তোমাদের সামনে প্রশ্ন সংকলন তুলে ধরছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি সেটা সম্পূর্ণ টিচার্স চয়েস, অর্থাৎ শিক্ষকেরা যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে করতে পারেন সেই প্রশ্নের সংকলন। এবার তোমরা বলতেই পারো যে স্যার প্রশ্ন যেগুলো আপনি সাজেশনে দিচ্ছেন এটা তো অনেক প্রশ্ন হয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আগের সাজেশন আমি তোমাদের বললাম যে আমরা বুঝে অনেক জায়গা থেকে প্রশ্ন দিতাম না যেগুলো পরীক্ষাতে আসতো না। কিন্তু এবার কিন্তু আমরা সেই কাজটা করতে পারছি না, কারণ স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করবেন, তিনি তার কোন পার্ট থেকে প্রশ্ন করবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। হ্যাঁ, তবে তিনি অবশ্যই বোর্ডের যে নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে কিন্তু যেতে পারবেন না। অর্থাৎ কোনো চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আসবে, সেখান থেকে শুধুমাত্র ব্রড টাইপেরই কোশ্চেন আসবে। কোনো চ্যাপ্টার যেখান থেকে আমাদের শর্ট আসবে, তো সেখান থেকে শুধু শর্টই আসবে। এই পার্টটা কিন্তু তিনি অবশ্যই ফলো করবেন। সেই হিসাব রেখে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও চেষ্টা করবে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে পরীক্ষার হলে যাওয়ার। আশা করছি এর বাইরে তোমাদের শিক্ষক কিন্তু প্রশ্ন করবেন না। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও ঘাবড়াবার কিছু নেই। পরীক্ষা হলে যাতে নিশ্চিন্তে তোমরা লিখতে পারো, নিশ্চিন্তে সমস্ত প্রশ্ন পেতে পারো, সেই হিসেবেই সাজেশন প্রস্তুত করে তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, বেস্ট অফ লাক। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর চলো আমরা মূল সাজেশনটাকে দেখে নিই। বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই পরপর অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সঙ্গে প্রশ্ন মডেল। তো প্রথম দেখো, আমাদের দুটো পার্ট রয়েছে দর্শনে। আমরা জানি আমাদের পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন। তো পাশ্চাত্য দর্শনে আমাদের 5টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় দর্শনের ধারণা বা প্রত্যয়, এখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন আসে না, শুধুমাত্র দুটো এমসিকিউ এবং দুটো এসএকিউ আসে। দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে জ্ঞানের স্বরূপ ও মতবাদ, এখান থেকে কিন্তু আমাদের একটা 8 মার্কের প্রশ্ন আমরা পাবোই এবং তার সঙ্গে দুটো এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ আমাদের 8 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা আসবে, যেটা হচ্ছে জ্ঞানের স্বরূপ এবং মতবাদ। এখান থেকে কিন্তু একটা 8 মার্কের প্রশ্ন আসছেই। নেক্সট আমাদের দ্রব্য রয়েছে তৃতীয় চ্যাপ্টার, যেখান থেকে শুধুমাত্র এমসিকিউ এসএকিউ প্রশ্ন আসবে, কোনো বড় কোশ্চেন আসবে না। পরবর্তী চ্যাপ্টার যেটা আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ কার্যকারণ তত্ত্ব, এখান থেকে কিন্তু একটা 8 মার্কের প্রশ্ন আসছে, বোঝা গেল। এবং পঞ্চম অধ্যায় যেটা হচ্ছে আমাদের বস্তুবাদ ও ভাববাদ, এখান থেকেও কিন্তু আমাদের একটা 8 মার্কের প্রশ্ন আসছে। তাহলে আমাদের ফার্স্ট যে অংশটা আছে অর্থাৎ পাশ্চাত্য দর্শন, এই পাশ্চাত্য দর্শন থেকে কিন্তু আমাদের জ্ঞানের স্বরূপ ও মতবাদ, এখান থেকে একটা 8 মার্কের প্রশ্ন, কার্যকারণ তত্ত্ব থেকে একটা 8 মার্কের প্রশ্ন এবং বস্তুবাদ ও ভাববাদ থেকে একটা 8 মার্কের প্রশ্ন। অর্থাৎ এই তিনটে চ্যাপ্টার থেকে কি কি 8 মার্কের প্রশ্ন এবছর আসতে চলেছে তোমাদের সামনে সেটা তুলে ধরবো। আর নেক্সট হচ্ছে আমাদের ভারতীয় দর্শন। ভারতীয় দর্শন থেকে আমাদের প্রথম অধ্যায় রয়েছে দর্শনের ধারণা, যেখান থেকে শুধু এমসিকিউ এসএকিউ আসবে, ব্রড টাইপের কোশ্চেন আসবে না। চারবাগ দর্শন থেকেও তাই, এমসিকিউ এবং এসএকিউ আসবে, কোনো ব্রড কোশ্চেন আসবে না। বৌদ্ধ দর্শন থেকে আমাদের এমসিকিউ এবং এসএকিউ আসবে, কোনো ব্রড কোশ্চেন আসবে না। নেক্সট হচ্ছে ন্যায় দর্শন, যেখান থেকে কিন্তু একটা ব্রড টাইপের প্রশ্ন আমাদের আসবেই এবং তার সঙ্গে পঞ্চম অধ্যায় রয়েছে অদ্বৈত বেদান্ত, যেখান থেকেও কিন্তু আমাদের শর্ট কোশ্চেন আসবে, শুধুমাত্র ব্রড কোশ্চেন আসবে না। এবং লাস্ট অধ্যায় আমাদের সমসাময়িক ভারতীয় দর্শন, এখান থেকে কিন্তু একটা ব্রড কোশ্চেন আসবেই। তো যাই হোক, তাহলে আমাদের নিচের যে অংশটা অর্থাৎ আমাদের ভারতীয় দর্শন থেকে দুটো চ্যাপ্টার, ন্যায় দর্শন থেকে একটা প্রশ্ন আসলো এবং সমসাময়িক ভারতীয় দর্শন থেকে একটা প্রশ্ন আসলো। তাহলে সর্বমোট আমাদের 5টা চ্যাপ্টার থেকে 5টা বড় কোশ্চেন। তাহলে পাশ্চাত্য দর্শন থেকে আমরা জ্ঞানের স্বরূপ ও মতবাদ থেকে একটা বড় কোশ্চেন পাচ্ছি, কার্যকারণ তত্ত্ব থেকে একটা বড় কোশ্চেন পাচ্ছি, বস্তুবাদ ও ভাববাদ থেকে একটা বড় কোশ্চেন পাচ্ছি, ন্যায় দর্শন থেকে একটা বড় কোশ্চেন এবং সমসাময়িক ভারতীয় দর্শন থেকেও একটা বড় কোশ্চেন। বোঝা গেল নিশ্চয়ই বিষয়টা। এবার আমরা চলে আসবো আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন, অর্থাৎ কি কি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে, কেমনভাবে আসবে। তো স্বাভাবিকভাবে
পাঁচশত দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ ও মতবাদ, এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আসে, একটা প্রশ্ন লিখতে হয়, কারণ এই প্রশ্নটাতে অথবা থাকে। কি কি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, কোনো প্রশ্ন বাদ দেবে না, আগের বার এসছে এবার আসবে না এই ধরনের কোনো ভাবনা চিন্তা মাথায় রাখবে না। প্রথম প্রশ্ন, জানা ক্রিয়াপদটির কয়টি অংশ ও কি কি, প্রত্যেক প্রকার এর উদাহরণ সহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের শর্তগুলো উদাহরণ সহ উল্লেখ। তৃতীয় প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি ও স্বরূপ সম্পর্কে ডেকার্তের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। পরের কোশ্চেন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। তারপরে কোশ্চেন, স্পিনোজা ও লাইবনিজের বুদ্ধিবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, জ্ঞানের উৎস ও স্বরূপ বিষয়ে লকের বক্তব্য সমালোচনা সহ আলোচনা করো। দেখো এই যে লকের বক্তব্য আর একটা হচ্ছে কান্টের বক্তব্য, এই দুটোর মধ্যে একটা পাবা, এটা নির্দিষ্ট থাকো। এবং তারপরে একটা টিকা রয়েছে দুটো, যেটা হচ্ছে পূর্বত সিদ্ধ বাক্য, পরতসিদ্ধ বাক্য, আর একটা হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদ ও নরমপন্থী বুদ্ধিবাদ। এই কটা প্রশ্ন তোমাকে পড়তে হবে, এর মধ্যে একটা প্রশ্ন। তবে যেটা তোমাদের বলে রাখবো, চারটে প্রশ্ন আমি বলে রাখছি। প্রথম হচ্ছে জানা ক্রিয়াপদটির কটি অংশ কি কি, বাচনিক জ্ঞান, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পাবে। আর একটা হচ্ছে এই যে জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক মতবাদ, আর একটা হচ্ছে লকের সমালোচনা সহ, এই যে দুটো প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন, মানে মোট এই চারটে প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা ইজিলি কমন পাওয়ার কথা। তবুও যেহেতু স্কুলের টিচার প্রশ্ন করবেন, সেহেতু কিন্তু তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে। নেক্সট আমরা চলে আসবো কার্যকরণ তত্ত্ব। কার্যকরণ তত্ত্ব থেকে তোমাদের বলে রাখি, হিউমের শরত সংযোগ তত্ত্ব, সেটা তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, আমি বলে দিচ্ছি সবই। প্রথম প্রশ্ন রয়েছে, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধকে স্বীকার করেননি, এই মতবাদ গ্রহণযোগ্য কিনা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ নিয়ে শরত সংযোগ তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। এই প্রশ্নটা সবচেয়ে ভালো করে পড়বে, সবচেয়ে ভালো করে, এবং তার সঙ্গে প্রসক্তি সম্বন্ধ। আমি বলছি 3 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেছেন, সমালোচনা সহ লেখো। পরে কোশ্চেন, হিউমের তোমার নিয়ত সংযোগ তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো, এই মত কি ত্রুটিযুক্ত, মানে এই মতের সমালোচনা। এবং লাস্ট কোশ্চেন, প্রসক্তি সম্বন্ধ কাকে বলে, কার্যকরণের প্রসক্তি সম্বন্ধ ব্যাখ্যা করো, এই বক্তব্য কতদূর গ্রহণযোগ্যতা আলোচনা করো। দেখো তোমাদের যে প্রশ্ন 3টে বলবো, সেটা হচ্ছে এই হিউমের সহজ সংযোগ মতবাদ এবং আরেকটা হচ্ছে প্রসক্তি সম্বন্ধ। এই দুটো প্রশ্ন যদি ভালো করে পড়ো, আবারও বলছি, হিউমের সহজ সংযোগ মতবাদ, অর্থাৎ 2 দাগের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা, আর 5 দাগের যে প্রশ্নটা রয়েছে, এই দুটো প্রশ্ন যদি ভালো করে পড়ো, তাহলেই কিন্তু একটা কমন পেয়ে যাচ্ছে। আরগুলো যদি নাও পড়ো, অতটা চাপ নেই, কিন্তু আমি বলবো যে দেখতে, কারণ আমি তোমাদের সামনে যে সাজেশনগুলো তুলে ধরছি, আমি আশা করবো যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। ঠিক আছে, একটু বেশি প্রশ্ন দিয়েছি, এবং মোস্ট ইম্পর্টেন্ট কি কি সেটাও কিন্তু তোমাদের সামনে বলে দিচ্ছি। এবার আসবে বস্তুবাদ ও ভাববাদ। দেখো বস্তুবাদ থেকে ভাববাদ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, লৌকিক বস্তুবাদ কাকে বলে, এই বক্তব্যের সমালোচনা সহ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো, এই বক্তব্যগুলি কতটা যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ভাববাদ কাকে বলে, বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, লক তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য কিভাবে করেছেন। এবং লাস্ট কোশ্চেন, সরল বস্তুবাদ কাকে বলে, প্রতীকরূপী বস্তুবাদ কাকে বলে, সরল বস্তুবাদ ও প্রতীকরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য। দেখো এই কটা প্রশ্নের মধ্যে প্রথম 1 দাগের প্রশ্ন, লৌকিক বস্তুবাদ, এই বক্তব্যের সমালোচনা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে কোনো অপশন কাজ করবে না। দ্বিতীয় প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক ব্যাখ্যা, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় প্রশ্ন এবং চতুর্থ প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাববাদ, বার্কলের আত্মগত ভাববাদ, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা। তারপরে কোশ্চেন, লক তার প্রতিরূপী বস্তুবাদে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য কিভাবে করেছেন, এটাও ঠিক একই লেভেলের প্রশ্ন। তো যাই হোক, এই পরপর যে 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই 4টের মধ্যেই দুটো পাবে, সেটাই আশা রাখছি, একটা লিখতে হবে। নেক্সট আমাদের পরবর্তী চ্যাপ্টার ভারতীয় দর্শন বা ন্যায় দর্শন। তো প্রথম প্রশ্নগুলো বলে নিই। প্রথম প্রশ্ন, অনুমতি কাকে বলে, অনুমিতির ক্ষেত্রে পক্ষসাধ্য হেতুপদের ভূমিকা, এই একটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, ব্যাপ্তি কাকে বলে, ব্যক্তিক গ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো, অথবা ব্যক্তিজ্ঞান কাকে বলে, নৈয়ায়িকগণ কিভাবে ব্যক্তিজ্ঞান প্রতিষ্ঠা করেন। তৃতীয় প্রশ্ন, নির্বিকল্প ও সবিকল্পে প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো, নির্বিকল্প প্রত্যক্ষকে কিভাবে জানা যায়। পরবর্তী কোশ্চেন, ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, সন্নিকর্ষ কাকে বলে, ন্যায় দর্শন স্বীকৃত সন্নিকর্ষগুলির পরিচয় দেবো বা বিভিন্ন প্রকার সন্নিকর্ষগুলি সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে প্রভেদ কি, পঞ্চব্যয়ী ন্যায়ের দৃষ্টান্ত দাও। তো এই যে সেটটা বললাম, 6টা প্রশ্ন হবে আমাদের এই ন্যায় দর্শন থেকে। তার মধ্যে দেখো 1 দাগের যে প্রশ্ন, অনুমিতি, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 3 দাগের প্রশ্ন, নির্বিকল্প সবিকল্প প্রত্যেকের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। তারপরে 5 দাগের প্রশ্নটা, যেটা সন্নিকর্ষ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা 6 দাগের অংশ, এই প্রশ্নটা বারবার দিয়ে দেয়, একবার মানে স্কুলের টিচাররা খুব পছন্দ করেন পঞ্চব্যয়ী ন্যায়ের প্রশ্নটা। তো যাই হোক, এই প্রশ্নটাও কিন্তু দেখে রাখবে। তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে কিছু কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বললাম। নেক্সট আমরা চলে যাবো পরের চ্যাপ্টার, যেটা আমাদের সমসাময়িক ভারতীয় দর্শন, আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে।
তো এখান থেকে আমাদের স্বাভাবিকভাবে তোমাদের যেটা বলবো যে তোমরা রবীন্দ্রনাথ বা তোমার বিবেকানন্দ যে কোনো একটা প্রশ্ন পড়লেই তোমাদের দুটো আসবে, একটা লিখলে হবে। তো যাই হোক, কর্মযোগ বলতে কি বোঝো, বিবেকানন্দ কীভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তির কথা বলেছিলেন। আর দ্বিতীয় প্রশ্ন, মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য। এবং তৃতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো। তো এই হলো আমাদের অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, বা পরীক্ষায় কীভাবে কী প্রশ্ন আসবে তার ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আলোচনাটি তোমাদের প্রাসঙ্গিক এবং প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছে যে কী কী প্রশ্ন পড়তে হবে এবং এবছর কেমন কী প্রশ্ন আসতে চলেছে তোমাদের। তবে একটা কথা লাস্ট বলে রাখবো, যে প্রশ্নগুলো দিয়েছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে ফাইনালের জন্য রেডি করো। পরীক্ষায় কিন্তু এখান দিয়ে আসবে, আর একটুখানি বেশি প্রশ্ন দিয়েছি কিন্তু তোমাদের ভালোর জন্য দিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বললাম সেগুলো পড়লেও কিন্তু তোমরা ছক্কা মারবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অন্যান্য বিভিন্ন সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি, সেগুলো অবশ্যই রেডি করো। ধন্যবাদ।